বন্ধুরা, আপনাদের সবাইকে নমস্কার। আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস, এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে বাংলা ভাগের বিষয় নিয়ে আপনাদের আজকে আবার কয়েকটা কথা বলবো। আপনারা কেউ কেউ জানেন, হয়তো ভিডিওটা শুনেছেন, আমি আগেই বলেছিলাম যে বাংলা ভাগ নিয়ে 4-5-6টা ভিডিও আমি করব, এবং আজকের এই যে বাংলা ভাগ নিয়ে যে নানান কথা, শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গের স্রষ্টা ইত্যাদি ইত্যাদি নানান রকম কথা যেটা আসে, আমি বলেছিলাম আগের ভিডিওতে, সেটা বুঝতে গেলে, আসলে ইতিহাসটা বুঝতে গেলে ওই 1905 সাল থেকে যে বঙ্গভঙ্গ হয়েছে সেখান থেকে আপনাকে শুরু করতে হবে। সেটা বুঝতে পারলে পরবর্তীকালে এখনকার যে ঘটনাবলী, এখনকার যে আলোচনা, দাবি পাল্টা দাবি, এগুলো সম্পর্কেও একটা ধারণা করা যাবে। আমরা আগের ভিডিওতে দেখেছি যে আমরা অতি প্রাচীন বাংলার কথা বলছি না, আমরা এই 1900 সাল থেকে যদি শুরু করি, তাহলে আমাদের যে বাংলা, এই বাংলা কয়েকবার ভাঙা গড়া হয়েছে, ভেঙেছে, জুড়েছে, এবং সেইটা 1905 সালের পরে বাংলা ভেঙে বিহার হয়েছে, উড়িষ্যা হয়েছে, আসাম হয়েছে, এগুলো হয়েছে। আবার বাংলা ভেঙে তার একটা অংশ মায়ানমার, মানে আরাকান যে অঞ্চলটা ছিল, ওই যে রোহিঙ্গাদের বসবাস, সেটাও এই বাংলা প্রেসিডেন্সি ভেঙে ওইটা মায়ানমার বা বার্মার সাথে জুড়ে দিয়েছিল। সেটাও খুব বেশি দিনের ঘটনা না, সেটা 1935-36 সালের ঘটনা। আবার আমরা যদি আরেকটু আগের ইতিহাস যদি বোঝার চেষ্টা করি, তাহলে দেখব যে আসামের মধ্যে যে গোয়ালপাড়া ভেঙে এখন 7টা জেলা হয়েছে, এই গোয়ালপাড়া বা কাছাড় মানে বরাক অঞ্চল, ওই শিলচর, করিমগঞ্জ, এই যে এলাকা, এইটা কিন্তু বাঙালিদের বসবাস বহু প্রাচীন। সেই অঞ্চলটা বাঙালি অধ্যুষিত অঞ্চল কেটে, বাংলা থেকে কেটে আসামের সাথে জুড়ে দেওয়া হয়েছে। এই সমস্ত ঘটনা ঘটেছে, এবং এই সব ঘটনার প্রতিক্রিয়া কি, যারা বোঝেন, যারা শিক্ষিত মানুষ ছিলেন, তারা কিন্তু এর অধিকাংশগুলোর, এই যে 5-6টা ঘটনা বললাম, তার 2টো বাদে আর কোনো ঘটনাতে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তারা শুধু 1905 সালে ওই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন করেছিলেন, আবার তার 20 বছর পর থেকে, মাত্র 20 বছর পর থেকে আবার এই বাংলাটাকে ভেঙে দেওয়ার জন্য তারা চক্রান্ত শুরু করে। যে চক্রান্ত শেষ পর্যন্ত 47 সালে গিয়ে বাস্তবায়িত হয়েছে, কিন্তু এটা আরো 20 বছর আগে থেকে এই বাংলা ভাগ করার একটা চক্রান্ত পরিকল্পনা করেই এই চক্রান্ত হয়েছে। সেগুলো আমরা এই পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। আমি এরপরে যে আলোচনাটা করব সেটা সীমাবদ্ধ রাখবো 1936 সালে বাংলা থেকে উড়িষ্যা আলাদা হয়ে গেল। একটু ভেবে দেখুন, বেশি দিন আগে না, 1936 সালে বাংলা থেকে উড়িষ্যাটা আলাদা হয়ে গেল। তাহলে এই উড়িষ্যা চলে যাওয়ার পরে আর বাংলা যেটা রইল সেটা হলো এই পশ্চিমবঙ্গ, এখনকার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, যেটাকে পূর্ব বাংলা আমরা বলতাম, এইটা। এই অঞ্চলটা 36 সালের পরে বাংলা,
সেই বাংলাটা আবার 47 সালে ভাগ হলো। এই 47 সালের বাংলা ভাগের যে প্রেক্ষাপট, লক্ষ্য, উদ্দেশ্য, এই সমস্ত নিয়ে এর পরের ভিডিওগুলো আমি করব। এই যে 47 সালের বাংলা ভাগ, এইটা বুঝতে গেলে ঠিক তার আগের দুটো দশকের যে রাজনৈতিক যে পট পরিবর্তন হচ্ছে, রাজনীতির যে বিষয়গুলি, এই বিষয়গুলি না বুঝলে কিন্তু 47 সালের এই বাংলা ভাগ বোঝা যাবে না। 47 সালের বাংলা ভাগ আর দেশ ভাগ মোটামুটি একই সময় হয়েছে। জুন মাসের 20 তারিখে বাংলা ভাগ হয়ে গেল, অগস্ট মাসের 15 তারিখে গিয়ে ভারত ভাগ হলো। আগে বাংলা ভাগ, তারপরে ভারত ভাগ। তো এই রাজনৈতিক বিষয়টা, রাজনৈতিক টানাপোড়েন, এইটা বোঝা দরকার। আপনারা এবং আমরা জানি যে 1885 সালে কংগ্রেস পার্টির জন্ম হয়েছিল। কংগ্রেস পার্টির জন্ম হওয়ার পর ভারতীয়রা ব্রিটিশের কাছে কিছু দাবি দাওয়া উত্থাপন করতে থাকলো, কিছু অধিকার আদায়ের জন্য কিছু ছোটখাটো সংগ্রাম, লেখালেখি, তদবির, তদারকি, এই সমস্তগুলো চলতো। আবার ঠিক মাত্র তার 21 বছর পরে, 85 আর 1906, 15, আচ্ছা 21 বছর পর আবার মুসলিম লীগ তৈরি হলো ভারতে। এই যে কংগ্রেস এবং মুসলিম লীগ যখন তৈরি হলো, তখনই এই রাজনৈতিক টানাপোড়েনটা শুরু হলো। আর এই রাজনৈতিক টানাপোড়েনে খুব স্বাভাবিকভাবে মুসলিম সমাজ, তারা তাদের যে দাবি দেওয়া, তাদের যে আশা আকাঙ্ক্ষা, সেগুলো এই মুসলিম লীগের মধ্যে দিয়ে তারা আদায় করার চেষ্টা করলো, তার প্রতিফলন ঘটলো তাদের দাবি দেওয়ার মধ্যে। সব মুসলমান মুসলিম লীগ করতো তা বলছি না, একটা মূল যে স্রোত তার কথা বলছি। মুসলমানদের সমস্যাগুলি, দাবি দেওয়া, ভাবনা চিন্তার প্রতিফলন আমরা দেখতে পাই মুসলিম লীগের ক্রিয়াকলাপের মধ্যে, দাবির মধ্যে, আন্দোলনের মধ্যে। আর কংগ্রেস পার্টি তারাও দাবি করেছে যে এটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার পার্টি, কিন্তু তা সত্ত্বেও এইটা বোধহয় আর আলোচনা করার দরকার হয় না যে মূলত কংগ্রেস হিন্দুদের স্বার্থটাই দেখেছে। অন্যদের কথা বলেনি আমি বলছি না, দেশের কথা বলেনি আমি বলছি না, কিন্তু তার মধ্যে আরেকটা বিশেষ ডাইমেনশন ছিল, তারা হিন্দুদের স্বার্থ দেখেছেন। এবং এইটা যত দিন গেছে আস্তে 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 এটার বেশি প্রকাশ হয়েছে যে কংগ্রেস মূলত হিন্দুদের প্রতিনিধিত্ব করছে, মুসলিম লীগ মূলত মুসলমানদের প্রতিনিধিত্ব করছেন। তার মধ্যে কিছু মানুষ এদিক ওদিক আছেন বা অন্যান্য পার্টি আছে। তখন হিন্দু মহাসভা ছিল, পরে জনসংঘ হয়, কমিউনিস্ট পার্টি হয় পরে, ইত্যাদি ইত্যাদি সব ছিল। আমি সেগুলো রেখেও আমি মূল যে দুটো পার্টি তার কথা বলছি। এটা হয়। তো এই সময়ে এই যে আন্দোলন, দাবি দেওয়া, এইসবের পরিপ্রেক্ষিতে ইংরেজ সরকার 1919 সালে 1919 সালে একটা ভারত শাসন আইন তৈরি করে। আগে পুরোপুরি ব্রিটিশের আইন মাফিক আমাদের ভারত শাসিত হতো, এইবারে সামগ্রিকভাবে ব্রিটিশের অধীনে ভারতবর্ষে তারা ওই অ্যাসেম্বলি, পার্লামেন্ট
এইগুলো তৈরি করা শুরু করলো। মানুষের যে দাবি দেওয়া আকাঙ্ক্ষা, সেইটার চাপে বলতে পারেন, বা সেই যে ইচ্ছা সেটার কিছু মর্যাদা দেওয়া, বা এইটা আরো বড় আন্দোলনে যাতে পর্যবসিত না হতে পারে তার জন্য যে হাওয়া বের করে দেওয়ার একটা তত্ত্ব আমরা শুনি। এইসব কারণেই কিছু কিছু অধিকার দেওয়ার কথা তারা চিন্তা করলো। অধিকার বলতে এই শাসন ব্যবস্থার মধ্যে, দেশ শাসন ব্যবস্থার মধ্যে আইন কানুন তৈরির প্রশ্নে ভারতীয়দেরও কিছু কিছু মতামত তারা গ্রহণ করার, শোনার জন্য এই অ্যাসেম্বলি পার্লামেন্টগুলো তৈরি করলো। এটি কবে হলো? 1919 সালে ভারত শাসন আইন তৈরি হলো। এই যে 19 সালে ভারত শাসন আইন তৈরি হলো, এই আইন অনুযায়ী বিধানসভার সদস্য এবং কেন্দ্রীয় আইনসভার সদস্য তৈরি হলো। কিন্তু সেই সময় এইগুলো হলো এই মনোনয়নের মাধ্যমে, সিলেকশনের মাধ্যমে তারা এমএলএ এমপি বাছাই করে পার্লামেন্ট এবং স্টেট অ্যাসেম্বলি তারা শুরু করে। এটা 1919 সালের ঘটনা। তফসিলিদের কথা যদি বলেন, আপনারা জানেন যে 1919 সালের এই যে ভারত শাসন আইন অনুযায়ী তফসিলিদেরও বাংলার বিধানসভাতে একজন প্রতিনিধি, প্রথম এমএলএ বলুন এমএলসি বলুন, তিনি মনোনীত হন। তিনি ছিলেন বিশ্বদেব দাস। ওই ওড়াকান্দি গ্রামে বাড়ি, যেটা গুরুচাঁদ ঠাকুরের গ্রাম। এটা হয়েছিল এবং অন্যান্য উচ্চ বর্ণের লোকজন, মুসলমান সবাই হয়েছিল। এইটা যখন হলো তখন অত্যন্ত সীমিত অধিকার ভারতীয়রা পেলেন, বাঙালিরা পেলেন। এইটা আরো বেশি বেশি অধিকারের জন্য বিভিন্ন রকম মানে সুযোগ সুবিধার ক্ষেত্রে বা আইন তৈরি প্রশ্নে বাড়তি অধিকার ইত্যাদি ইত্যাদি এইগুলো শুরু হলো। এইগুলো শুরু যখন হচ্ছে, দাবি হচ্ছে, এবং সেই অনুযায়ী আপনারা জানেন সাইমন কমিশন এসেছিল। সাইমন কমিশন 1927 এবং 28 সালে দুবার সাইমন কমিশন আসে। মানুষের বিভিন্ন অংশের মানুষের মতামত, তাদের দাবি দেওয়া, আশা আকাঙ্ক্ষার কথা তারা শুনছিলেন, যে এইগুলো নিয়ে পরবর্তীকালে আবার আর একটু রিভাইজড ভারত শাসন আইন তৈরি হবে। লথিয়ান কমিটি হয়েছিল, কারণ মনোনয়নের বিরোধিতা হয়ে নির্বাচনের দাবি উঠছিল। তার জন্য লথিয়ান কমিটি বা ভোটাধিকার কমিটি, যার কমিটির প্রধান ছিলেন লথিয়ান, সেটা হয়েছিল। সাউথ বড় কমিটি হয়েছিল। এইসব বিভিন্ন কমিটি কমিশনের ফলে এইসব এই 1919 সালের ভারত শাসন আইন এবং পরবর্তীকালে 1935 সালের ভারত শাসন আইন তৈরি হয়। 1919 সালের ভারত শাসন আইনটা আবার নতুন করে রিভাইজ হয় 1935 সালে। এবং এইসব কমিটি কমিশনগুলো যেমন হয়েছিল, এই কমিটি কমিশনের মধ্যে আবার ইংরেজ গভর্নমেন্ট ডিসিশন নিয়েছিল যে শুধু কমিটি কমিশন না, ব্রিটিশ প্রতিনিধিরা, ভারতীয় প্রতিনিধি বলতে ভারতের বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণ, এখানে যে ওই নবাব বাহাদুর ছিলেন তাদের প্রতিনিধি, এরকম সব অংশের মানুষ, আর ব্রিটিশ যারা রাজনীতি করতেন তাদের এমপিরা বিভিন্ন দলের, ওদের ওখানেও একাধিক দল ছিল। এই সব নিয়ে বললেন যে এক জায়গায় বসে আলাপ আলোচনা, তর্ক বিতর্কের মাধ্যমে কিছু কিছু বিশেষ দাবি, প্রশ্ন, বিষয়, সেগুলোকে সমাধান করার সিদ্ধান্ত হলো। আপনারা সেটা জানেন, সেটা আমাদের ইতিহাসে রাউন্ড টেবিল কনফারেন্স বা গোল টেবিল বৈঠক বলে পরিচিত।
সেই রাউন্ড টেবিল কনফারেন্স তিনটে হয়েছিল। প্রথম রাউন্ড টেবিল কনফারেন্স, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স, থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স। প্রথম গোল টেবিল বৈঠক, দ্বিতীয় গোল টেবিল বৈঠক, তৃতীয় গোল টেবিল বৈঠক। সময়কাল কত? সময়কাল 1930, 1931, 1932। তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল। সেখানে বিভিন্ন অংশের মানুষ তাদের দাবি দেওয়া, কি করে ভারত শাসন আইনটা তৈরি হবে, এইগুলো নিয়ে কথা হয়। এবং এই কমিটি, কমিশন এবং রাউন্ড টেবিল কনফারেন্সের যে নির্যাস, সেখানে যেসব আলোচনা হয়েছিল, যেসব সিদ্ধান্ত হয়েছিল, একমত হয়েছিল বা কোনো কোনো ক্ষেত্রে একমত হয়নি, দ্বিমত ছিল, সেগুলো নিয়ে, সেই দ্বিমত যেগুলো হয়েছিল সেগুলো ব্রিটিশ প্রধানমন্ত্রী তখন ছিলেন ম্যাকডোনাল্ড, রাউন্ড টেবিল কনফারেন্সকে বলেছিল, রাউন্ড টেবিল কনফারেন্সে সব অংশের প্রতিনিধি লিখিত দিয়ে এসেছিল যে যেটা যেটা আমরা বিভিন্ন সম্প্রদায় বসে, বিভিন্ন ধর্মের মানুষ বসে, বিভিন্ন বর্ণের মানুষ বসে সমাধান করতে পারলাম না, ডিসপুট থেকে গেল, বিতর্ক থেকে গেল, সেগুলো ব্রিটিশ প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। সবার বক্তব্য তো শুনেছেন, এইবার তার উপর ভিত্তি করে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডিসিশন নেবেন। এই যত প্রতিনিধি রাউন্ড টেবিল কনফারেন্সে উপস্থিত ছিলেন তারা এটা কাগজে লিখে দিয়ে এসেছিলেন যে আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড যে সিদ্ধান্ত নেবেন সেটা আমরা সবাই মানব। শুধু আম্বেদকর সই করেননি। আম্বেদকরকে সই করতে বললে আম্বেদকর বলেছিলেন যে আমাকে অস্পৃশ্যরা তাদের প্রতিনিধি হিসেবে এখানে পাঠিয়েছে তাদের স্বার্থ রক্ষা করবার জন্যে, তাদের আশা আকাঙ্ক্ষা ইচ্ছার কথা জানাবার জন্যে। তো ওই কি সিদ্ধান্ত ম্যাকডোনাল্ড ব্রিটিশ প্রধানমন্ত্রী নেন সেটা না দেখে আমি ওটাতে মত দেব না। তিনি সই করেননি, একমাত্র আম্বেদকর সই করেননি। গান্ধীজিও সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে উপস্থিত ছিলেন, তিনিও সই করেছিলেন। এবং এইগুলো নিয়ে প্রথম যেটা হয় সেটা 1932 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড ওই কিছু অমীমাংসিত প্রশ্নের তিনি কি সিদ্ধান্ত নিলেন সেইটা ঘোষণা করেন, যেটাকে ইতিহাসে বলে কমিউনাল অ্যাওয়ার্ড বা সম্প্রদায়গত রোয়েদাদ। এইটা কবে হয়েছিল? এইটা হয়েছিল বোধহয় 1932 সালের 14ই অগস্ট এই সাম্প্রদায়িক রোয়েদাদ ঘোষিত হয়েছিল। দেখুন, আমি অনেকটাই বইপত্র না দেখে যতটুকু মনে পড়েছে সেটা বলছি। দুই একটা জিনিস একটু মনে করে করে একটুখানি নোট নিয়েছি, যদি কোনো ডেট সামান্য এদিক ওদিক হয় এটা আপনারা একটু মানিয়ে নেবেন। তো 1932 সালের 14ই অগস্ট ওই সাম্প্রদায়িক রোয়েদাদ ঘোষিত হয়। এখন এই সাম্প্রদায়িক রোয়েদাদে একটা মূল বিষয় যেটা রাউন্ড টেবিল কনফারেন্সে মীমাংসা হয়নি, সেটা হয়েছিল যে সেপারেট ইলেক্টোরেট, পৃথক নির্বাচনী ব্যবস্থা। এইটা নিয়ে কথা হয়েছিল রাউন্ড টেবিল কনফারেন্সে, যে মুসলমানদের যে প্রতিনিধি অ্যাসেম্বলিতে যাবেন, বিধানসভায় যাবেন, সেটা মুসলমানদের ভোটে নির্বাচিত হয়ে যাবেন। আবার হিন্দুদের যে প্রতিনিধি তারা হিন্দুদের ভোটে নির্বাচিত হয়ে যাবেন। না হলে কোনো কোনো কেন্দ্রে, বেশিরভাগ কেন্দ্রে বাংলায় মুসলমান বেশি ছিল, বেশিরভাগ মুসলমানরাই হয়তো ভোট দিয়ে অনেক বেশি মুসলমান সেখানে চলে যেতে পারেন, এরকম একটা আশঙ্কা থেকে এই সেপারেট ইলেক্টোরেট ব্যবস্থা তৈরি হয়েছিল। তা সেখানে হিন্দুদের জন্য আলাদা নির্বাচন ব্যবস্থা নিয়ে কোনো ডিসপুট হয়নি, মুসলমানদের জন্য আলাদা নির্বাচন ব্যবস্থা নিয়ে কোনো ডিসপুট হয়নি। কংগ্রেসও মেনে নিয়েছে, মুসলিম লীগও মেনে নিয়েছে, অন্যান্য যারা সেখানে ছিলেন সবাই মেনে নিয়েছেন। শিখদের জন্য পৃথক নির্বাচনী ব্যবস্থা সেটাও সবাই মেনে নিয়েছেন, কেউ আপত্তি করেননি। গোলমালটা বেঁধেছিল ডক্টর আম্বেদকর
দাবি করেছিলেন যে অস্পৃশ্য যারা আনটাচেবল তাদের জন্যও আলাদা সিট রিজার্ভ করে দিতে হবে। ওই হিন্দুদের জন্য যেমন আলাদা রিজার্ভ সিট হিন্দুরা ভোট দেবে, মুসলমানদের আলাদা রিজার্ভ সিট মুসলমানদের ভোটে নির্বাচিত হবে, ওই রকম করে অস্পৃশ্য যারা তাদের সংখ্যার অনুপাতে আলাদা সিট রিজার্ভ করে দেবে এবং সেটা শুধুমাত্র ওই অস্পৃশ্যদের দ্বারাই নির্বাচিত হবেন। সবার ক্ষেত্রে এই সেপারেট ব্যবস্থা কংগ্রেস মেনে নিল বা অন্য সব দল মেনে নিল, কিন্তু এই অস্পৃশ্যদের ক্ষেত্রে সবাই মেনে নিল, কংগ্রেস মানতে রাজি হলো না। এবং গান্ধীজি সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে মূল আলোচনা যখন হয়েছিল তিনি সেখানে হাজির ছিলেন। গান্ধীজি কোন রকমেই এটা মানতে রাজি ছিলেন না। আম্বেদকর কেন এটা দাবি করেছিলেন? আম্বেদকরের যুক্তিটা ছিল যে আপনারা জানেন 1872 সাল থেকে ভারতে জনগণনা হয়। এই জনগণনাতে হিন্দু এত, মুসলমান এত, খ্রিস্টান এত, এরকম ভাবে গণনা হয়, কিন্তু অস্পৃশ্যদের ক্ষেত্রে গণনা হতো অস্পৃশ্য কত, তাদের হিন্দুদের মধ্যে গোনা হতো না, মানে তাদের হিন্দু হিসেবে মানা হয়নি। মানা হয়নি কেন সেটাও একটা খুব ইন্টারেস্টিং বিষয়। মানে এই যে আনটাচেবলরা লেখাপড়া জানে না, জমি জমা নেই, এরকম অনুন্নত মানুষ যাদের উচ্চবর্ণরা ঘৃণা করে, তাদের যদি হিন্দুদের মধ্যে গোনা হয়, হিন্দুরা তখন মনে করতেন এটা তাদের সম্মানের প্রশ্ন, এটা তাদের মর্যাদার প্রশ্ন। ওই আনটাচেবলদের হিন্দুদের মধ্যে গোনা হবে না, ওদের আনটাচেবলদের হিন্দু বলে স্বীকার করা যাবে না, তারা স্বীকার করতো না, যে কারণে আলাদা গোনা হতো। হিন্দুদের মধ্যে গোনা হতো 4টে বর্ণের লোক, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর আনটাচেবলরা তো শূদ্র নয়, আনটাচেবলরা হচ্ছে আনটাচেবল, পঞ্চম বর্ণ। 4 বর্ণ নিয়ে হিন্দু সমাজ গঠিত, 4 বর্ণের বাইরে হিন্দু নেই, কিন্তু এরা আনটাচেবলরা 4 বর্ণের মধ্যে পড়ে না। 4 বর্ণের শূদ্র যারা, তাদের কি কাজ? উচ্চতর 3 বর্ণের সেবা করা। আনটাচেবল যারা, তাদের তো স্পর্শই করে না, বাড়িতে ঢুকতে দেয় না, গ্রামে ঢুকতে দেয় না, তাদের সেবা নেবে কি করে? যে কারণে তারা হিন্দু সমাজের মধ্যে ছিল না। ইংরেজরা সেই কারণে 1872 সাল থেকে তাদের আলাদা করে গুনত। কিন্তু এই যে 1919 সাল থেকে যেটা বললাম, যখন এই প্রতিনিধিত্বের প্রশ্ন আসছে, তখন সংখ্যার প্রশ্নটা ধীরে ধীরে আসছে। তাও 1919 সাল পর্যন্ত যেহেতু মনোনয়ন ছিল, বেশি সমস্যা ছিল না, কিন্তু তারপরে যখন নির্বাচিত হওয়ার প্রশ্ন আসলো, সংখ্যার অনুপাতে প্রতিনিধিত্ব কার কত হবে, রিজার্ভেশনের প্রশ্ন আসছে, সংখ্যার অনুপাতে রিজার্ভ করে দাও, নির্দিষ্ট করে দাও, এই তখনই সংখ্যার প্রশ্নটা আসে। সেই সময় হিন্দুরা দেখছেন যে বাংলায়, আমি বাংলার কথা বলছি, বাংলায় মুসলমান তো অনেক বেশি, আর তার মধ্যে যদি আনটাচেবলরা যদি হিন্দুদের মধ্যে গোনা না হয়, তাহলে মুসলমানরা অনেক বেশি সিট পেয়ে যাবেন, তাদের জন্য সংরক্ষিত হয়ে যাবে, তাদের জন্য নির্দিষ্ট হয়ে যাবে, হিন্দুদের জন্য কম হবে, আবার কিছু আনটাচেবলদের জন্য হবে। সব মিলিয়ে এই যে উচ্চবর্ণ হিন্দুদের যে দাপট, তাদের যে একাধিপত্য, এক নায়কত্ব, সব ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, শাসন ব্যবস্থায়, সমস্ত ক্ষেত্রে সেইটা খর্ব হয়ে যাবে। ভালোবাসা থেকে না, এইটা চিন্তা করে তারা আস্তে আস্তে ওই 20-এর দশকের শেষ থেকে তারা ভাবতে শুরু করলো যে না, এটা করলে তো বিপদ, ওই আনটাচেবলদেরও হিন্দুদের মধ্যে গুনতে হবে। এবং সেইটা আলটিমেটলি আংশিকভাবে হলেও শুরু হলো 1931 সালের সেন্সাসে। কিন্তু রাউন্ড টেবিল কনফারেন্স যখন শুরু হয়েছে, তখন তো আম্বেদকর 30 সাল থেকে শুরু হয়েছে, আর পরে সেন্সাস 33 সালে হয়েছে। তো 30 সালে যখন
শুরু হয়েছে যখন রাউন্ড টেবিল কনফারেন্স, তিনি 1921 সালের সেন্সাসের কথা বলছেন, যে আপনারা দেখুন ওই সেন্সাসে আনটাচেবলদের হিন্দুদের মধ্যে ধরা হয়নি। তাদের আলাদা অস্তিত্ব, আলাদা আইডেন্টিটি, আলাদা পরিচিতি। ফলে রাউন্ড টেবিল কনফারেন্সে যখন শাসনতন্ত্র যখন আগামী দিনে তৈরি হবে, তখন আনটাচেবলদের আলাদা একটা ব্লক হিসেবে ধরে তাদের আলাদা পরিচিতি স্বীকার করে নিয়ে আলাদা আলাদা অধিকার দিতে হবে। এই জায়গাতে পড়ে গেছিলেন কংগ্রেস বা গান্ধীজি বিপদে, কারণ এই যুক্তি তো খণ্ডন করতে পারছেন না, এটা সরকারি পরিসংখ্যান। এইসব বিষয়গুলো সেখানে আসে। এবং তারপরে এই যে সব হলো, যেটা মীমাংসা হলো না সেটা রাউন্ড টেবিল কনফারেন্স, এই ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক রোয়েদাদ ঘোষণা করলেন, করে সেইখানে কিন্তু আম্বেদকর যে যুক্তিগুলো দিয়েছিলেন, ইংরেজ প্রধানমন্ত্রী আম্বেদকরের যুক্তিটাকেই অ্যাকসেপ্ট করলেন, মেনে নিলেন। মেনে নিয়ে ওই সাম্প্রদায়িক রোয়েদাদে ঘোষণা করলেন যে আনটাচেবলরা আলাদা, আনটাচেবলদের ভোটে আনটাচেবল প্রতিনিধি নির্বাচিত হবে, এবং তার জন্য তিনি 10টা সিট রিজার্ভ করে দিলেন। তখন 250টা সিট নিয়ে বেঙ্গল অ্যাসেম্বলি হচ্ছে, মোট 250। তার মধ্যে 10টা সিট আনটাচেবলদের জন্য আলাদা করে দিলেন। যদিও সংখ্যার অনুপাতে সেটা অত্যন্ত নগণ্য, সেসব পরিসংখ্যানগুলো আমি এর পরে বলবো আপনাদের, কয়টা পাওয়ার কথা ছিল, কয়টা দিল। এখন এইটা যখন হলো, তখন এই যে সামান্য অধিকার ভারতবর্ষের অস্পৃশ্যরা পেলেন, গান্ধীজি কিন্তু এটা মানতে রাজি হলেন না। গান্ধীজি জীবনে একবার অনশন বহুবার করেছেন, কিন্তু একবার আমরণ অনশন ঘোষণা করেছিলেন, একবার। সেইটা কিন্তু ওই যে সাম্প্রদায়িক রোয়েদাদে আনটাচেবলদের যে আলাদা নির্বাচনী অধিকার দিল, সেপারেট ইলেক্টোরেট দিল, এইটাকে কেড়ে নেওয়ার জন্য আমরণ অনশন শুরু করলেন। ওই সাম্প্রদায়িক রোয়েদাদ 1932 সালের 14ই আগস্ট বেরোবার সাথে সাথে তিনি এই আমরণ অনশন শুরু করলেন। তিনি তখন ছিলেন জেলে, ওই পুনার জারবেদা জেলে আটক ছিলেন। ওই জেলের মধ্যেই তিনি অনশন শুরু করলেন। শুরু করে বললেন, ব্রিটিশরা যদি আনটাচেবলদের এই অধিকার উইথড্র না করে, তুলে না নেয়, বাতিল না করে, তাহলে গান্ধী না খেয়ে জীবন ত্যাগ করবেন। বিষয়টা অনেকে আনটাচেবলদের হরিজন আন্দোলন করেছিলেন, ইত্যাদি ইত্যাদি এইসব করেছিলেন, করেননি বলছি না, কিন্তু ঠিক প্রয়োজনের মুহূর্তে কিভাবে বিরোধিতা হয়, মানে এরকম অনেক মনীষীর ক্ষেত্রে হয়েছে, মানে ইনক্লুডিং রবীন্দ্রনাথের ক্ষেত্রেও এসব হয়েছে, যেটা আমি পরে প্রসঙ্গত যদি আসে মনে থাকে তাহলে দিয়ে একটা কথা বলবো। তো এইটা তিনি করলেন, এবং এইটা যখন অনশন যখন চলছে, তখন আপনি বুঝতে পারছেন কংগ্রেস এবং গান্ধীর তখন যে ইমেজ, গান্ধী যদি মারা যান তাহলে কি অবস্থা তৈরি হতে পারে। এইসব কারণে ওইটা নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে একটা মীমাংসা করার চেষ্টা হয়। ইংরেজ বলে দেয়, ইংরেজ তার দায়িত্ব ছেড়ে ফেলে দেয়। ইংরেজ বলে আমার কিচ্ছু করার নেই, তোমরা আম্বেদকরকে বলো, আম্বেদকর যদি আনটাচেবলদের এই অধিকার ছেড়ে দিতে রাজি হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই। মানে পুরো ব্যাপারটা চাপিয়ে দিল আম্বেদকরের উপরে। এইবারে গান্ধী অনশন করে 1 দিন 2 দিন 3 দিন যাচ্ছে, আর আম্বেদকরের উপরে সমস্ত রোষ রাগ এইসব গিয়ে পড়ছে, যে আম্বেদকরের জন্য যদি গান্ধীর মৃত্যু হয়ে যেতে পারে। এবং এই সময় যে আলাপ আলোচনা, চাপ, এইসবের ফলে আলটিমেটলি একটা চুক্তি হয় পুনাতে, যেটাতে পুনা চুক্তি নামে খ্যাত।
সেই পুনা চুক্তিতে আম্বেদকরকে বাধ্য করা হয়েছিল ওই পৃথক নির্বাচনী ব্যবস্থা, সেপারেট ইলেক্টোরেট ছেড়ে দিতে। রিজার্ভ সিট কিছু হবে, কিন্তু সবার ভোটে নির্বাচিত হবে। আর রিজার্ভ সিট সবার ভোটে মানে কি, কোন কেন্দ্রে, প্রায় কোন কেন্দ্রে 50% বেশি শিডিউল কাস্ট নেই, আপার কাস্ট বেশি। ফলে ওই আপার কাস্টের একজন তাবেদার লোক, চামচা লোক, তারাই নির্বাচিত হয়ে যায়। আম্বেদকরের প্রতিনিধি, আম্বেদকরের দলের প্রতিনিধি বা সত্যিকারের যারা শিডিউল কাস্টের দরদি, তারা নির্বাচিত হতে পারেন না। আর এই সুযোগটা পাবে বলেই কংগ্রেস এটাতে রাজি হয়ে গেল, এবং ওখানেই পুনা চুক্তিটা হয়। যদিও সেখানে, সেটা আমি পরে একটু ডিটেলস যদি কথায় কথায় আসে বলবো, ওই 10টা যেটা বলেছিল আনটাচেবলদের জন্য, পুনা চুক্তিতে আম্বেদকর ওটা চাপ দিয়ে 30টা সিট বাড়িয়ে নিয়েছিল, যে শিডিউল কাস্টের জন্য 30 জন প্রতিনিধি থাকবেন। এখন এই 30 জন যখন হয়ে গেল, তখন 20টা বাড়লো। এই 20টা আবার হিন্দুদের মধ্যে থেকেই 20টা আসলো, মুসলমানদের জন্য যেটা নির্দিষ্ট করে দিয়েছিল সেটা একই রইল। ফলে এখানে আবার আপার কাস্টের সিট কমে গেল 20টা, কারণ আনটাচেবল আগে 10টা পেতে, আবার 30টা। রিজার্ভ সিট কমে গেল, যদিও জয়েন্ট ইলেক্টোরেট হলো। এবং এইটা নিয়ে আবার এই বাংলার ভদ্রলোকেরা, বাংলার উচ্চবর্ণ হিন্দুরা পুনা চুক্তি মানব না বলে আন্দোলন শুরু করলো। যদিও পুনা চুক্তিতে তাদের শুরুতে তাদের সাই ছিল, সেটা পরে আসবে। ভারত সভা হলে সুভাষচন্দ্র বসু এবং রবীন্দ্রনাথ ঠাকুর যৌথ মিটিং ডেকে যখন অনশন করছেন গান্ধী, যে গান্ধী আমরা সবাই তোমার পাশে আছি, বাংলার সবাই আপনার পাশে আছে, সাহস দেওয়ার জন্যে, সমর্থন দেওয়ার জন্যে তারা ওই ইন্ডিয়ান ইনস্টিটিউট হল, ভারত সভা হলে মিটিংটাকে সুভাষ বসু এবং রবি ঠাকুরের যৌথ আবেদনে, এবং সেখান থেকে যে রেজুলেশন করে যে আমরা গান্ধী তোমার পাশে আছি, সেই রেজুলেশন হাতে করে নিয়ে রবি ঠাকুরকে পাঠানো হয় পুনায়। এইসব সেটা আমি এর পরের যে আলোচনা আসবে সে জায়গাতে আমি বলবো। এবং সেখানে আলটিমেটলি যখন গান্ধী যে চুক্তি করলো, সেটা যখন এরা হিসেব করে দেখছে বাঙালি ভদ্রলোকরা আমাকে লস হয়ে গেছে, তখন বললো সব মানি না। এবং এইসব মানি না যখন বললো, তখন আবার রবি ঠাকুর ওইখানে সমর্থন করে বসে আছেন। তখন রবি ঠাকুরকে বললো তুমি আবার মুসলেখা দাও। রবি ঠাকুর আবার নিজের কানমলা দিয়ে একটা টেলিগ্রাম পাঠালো যে আমি তখন বুঝিনি, না বুঝে এটা করে ফেলেছিলাম, আমি রাজনীতির লোক না, আমি গান্ধীর প্রতি ভালোবাসায় করেছিলাম, ফলে আমরা এই পুনা চুক্তি মানি না, ইত্যাদি ইত্যাদি। সে সব তো পরে আসবে, আপনি দেখবেন যে রবি ঠাকুরের চরিত্রটা এখান থেকে বুঝতে পারবেন। সে কিন্তু কলকাতার যে ভদ্রলোক শ্রেণী, তার বাইরে তিনি একটুও পদচারণা করেননি। কি রাজনীতি ক্ষেত্রে, কি ওই ঢাকাতে ইউনিভার্সিটি করার সময় তার বিরোধিতা করা, ইত্যাদি ইত্যাদি যে প্রশ্নে তিনি কলকাতার বর্ণ হিন্দুদের সাথেই বরাবর ছিলেন। ফলে এই যে টানাপোড়েন চলছে, এই টানাপোড়েনের মধ্যে এই যে হিন্দু মুসলিম প্রশ্নটা এসে গেল, এই হিন্দু মুসলিম প্রশ্নটা এটাতে পরিষ্কার হয়ে গেল যে আগামী দিন মুসলমানরাই বাংলায় রাজনৈতিকভাবে প্রতিনিধিত্ব করবে, রাজত্ব করবে, এইটা পরিষ্কার হয়ে গেল। এবং আপনারা জানেন 1937 সালের নির্বাচনে এখানে ফজলুল হক তখন প্রধানমন্ত্রী বলতো, মুখ্যমন্ত্রী হলেন, খাজা নাজিমুদ্দিন মুখ্যমন্ত্রী হলেন। তারপর আবার 47 সালের শুরুতে নির্বাচন হলো, দ্বিতীয় নির্বাচন যেটা হলো সেটা সরোয়ার্দী এখানকার প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হলেন। মানে বর্ণ হিন্দুরা আর ক্ষমতায় যেতে পারছিল না। এবং এই কারণেই যে এই বাংলা ভাগের জন্য তারা এইবার চক্রান্ত শুরু করে, যেটা ভাগ না করে নিলে আর আমাকে মাতব্বরি থাকে না। তো এটা আমরা এর পরের, এরকম তো এক কথাই বলে দিলাম, শুধু শুনে রাখলেন আপনারা, কিন্তু এরকম বললো না, এর প্রক্রিয়াটা ধীরে 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 কিভাবে তারা এই বাংলা ভাগের দিকে এগোচ্ছেন,
এবং এই বাংলা ভাগেরই প্রয়োজনে যে 47 সালের দাঙ্গা হয় সেটাগুলো আমি এর পরের আরো একটা দুটো তিনটে ভিডিওতে আপনাদের ধীরে ধীরে বলবো। ফলে আজকে মোটামুটি আমি যেটা বললাম এইটুকু। আর আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো যদি আরো একটু ডিটেলস জানতে চান, মানে আমি তো বলছি এটা মোটা দাগের কথা, একটু ডিটেল যদি জানতে চান, তথ্যগুলো জানতে চান, তাহলে আপনাদের আমি দুটো বই বলবো। যারা বেশি পড়তে চান না, মোটামুটি একটা ধারণা হলে খুশি, তাদের জন্য আমি বলবো যে তারা এই বইটা একটু পড়ে। এটা কিন্তু আমার লেখা বই, আপনি দেখতে পাচ্ছেন, দেখেছেন? আপনারা এই বইটা পড়ুন। এখানে মূল মূল বিষয়গুলো কিন্তু এই বইটাতে আপনারা পেয়ে যাবেন। আমি যেটুকু বলছি তারপরে ভিত্তি করে আরো একটু তথ্য যদি আপনারা জানতে চান, আর আরো একটু ডিটেলস যদি জানতে চান, আরো বিশদে যদি জানতে চান, আমি এই ভিডিওতে যেটুকু বললাম এবং এর পরের ভিডিওগুলোতে যা বলবো, তাহলে আপনাদের এই বইটা পড়তে হবে। আপনারা দেখতে পাচ্ছেন বইটা, এটা জয়া চ্যাটার্জির বই, বাংলা ভাগ হলো। আসলে মূল বই হচ্ছে ইংরেজিতে, বেঙ্গল পার্টিশন, কিন্তু কলকাতায় এটা কেউ আজ পর্যন্ত বাংলা অনুবাদ করেনি। মানে এটা বাংলা অনুবাদ করলে এখানকার ভদ্রলোকদের খুব মুশকিল হয়ে যায়। তো এইটা ঢাকা থেকে বেরিয়েছে, আপনারা এই বইটাও সংগ্রহ করে পড়তে পারেন। কলকাতায় কলেজ স্ট্রিটে কোনো কোনো সময় পাওয়া যায়, বা অর্ডার দিলে ওরা আনিয়ে দিতে পারবে। যারা আরো একটু ডিটেলস জানতে চান, কারণ এই যে বইটা আপনি দেখবেন এরকম করে শুধু তথ্যসূত্র, শুধু মানে কোনো কথা ওনার কথা না, এই বই যতটা দেখছেন বড় বই, এর অর্ধেকটাই হচ্ছে তথ্যসূত্র, বিনা তথ্যে একটা কথা বলেননি। বইটা অনেক বড়, বইটা 367 পাতার বই, এবং দেখবেন অর্ধেকটাই হচ্ছে তথ্য বইটার। ফলে এই আমি যে কথাটা বলবো, যা জিস্ট আমি এই ভিডিওতে বলবো, তার একটা বর্ণ কিন্তু মিথ্যে নয়। এইটাই হচ্ছে তথ্যের উপরে যদি কথা বলতে হয়, তাহলে এইটাই হচ্ছে সঠিক তথ্য। ওই বানোয়াট গল্প যেটা আজকে বিজেপি এবং অন্যান্য যারা, এমনকি কংগ্রেস, সিপিএমও তারা যা বলেন, সেটাও এই প্রশ্নে তাদের অনেক দুর্বলতা আছে, সত্যি কথা তারা সোজা করে বলেননি। ফলে আজকের এই ভিডিওটাতে আমি এইটুকু আপনাদের বললাম। এর পরের ভিডিওটাতে আরেকটু এই প্রক্রিয়াটা আপনাদের বলবো, যাতে বিষয়টা আপনারা একটু ভালো বোঝেন এবং আরো বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠবে আপনাদের কাছে। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।